দুপুরে খাবারের পর রান্নাঘরে থালা বাসন ধোয়া ও গুছিয়ে রাখার কাজ করছে সায়নী। মুনিরা হঠাৎ সায়নীর উদ্দেশ্যে বলে উঠল, মেহেনুবা মেয়েটা বেশি সুন্দরী। শুধু সুন্দর না, আদব কায়দায় দিকেও সেরা। দেখেছ আপু আমেরিকা থাকে, তাও আমাদের দেখার সাথে সাথেই পায়ে ধরে সালাম করল। তাসুর মাঝে যদিও বিদেশিদের মতো ভাব আছে, তবে অন্তর পরিষ্কার। মেহেনুবাকে সালাম করতে দেখে সেও এসে করেছে। দুইটা মেয়েই সেরা, তাই না? হ্যাঁ, না জানি উপমাটা কেমন হয়। মুনিরার কপালে চিন্তার ভাঁজ দেখতে পেল সায়নী। মৃদু হেসে সে বলল, আরাফের পছন্দ সে, নিশ্চয় ভালো হবে। তোর মন মেহেনুবা বা তাসুর দিকে পড়ে আছে, তাই তো হাবিজাবি ভাবছিস তুই। সব ভালো হবে তো আপু, আমাদের একমাত্র ছেলে আরাফ, সব ভালো হবে, ভরসা রাখো। ঘরে প্রবেশ করেই তাসুকে খুঁজতে খুঁজতে আরাফের পাশের রুমে পেয়ে গেল মেহেনুবা। মেহেনুবাকে দেখেই তাসু বলে উঠল, আতিক ভাইয়াকে কেমন লেগেছে? সবার ভালো লেগেছে যখন, আমার আর কি বলার আছে। মানে কি? আব্বু বাংলাদেশি ছেলে চায় তার মেয়েদের জন্য, তুই রাজিও হয়েছিস তার ডিসিশনে। কিন্তু যে ছেলে বলবে তাকেই বিয়ে করতে হবে বলে কথা নেই আপু। আমি তো আমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। আমেরিকায় সেটেল আছে এমন কাউকে। তুইও আতিককে ভালো না লাগলে বলে দে। তাসুর কথা শুনে চোখজোড়া বড় বড় করে মেহেনুবা বলল, মানেটা কি? তাহলে আরাফ? হোয়াট আরাফ? তুই না আরাফকে পছন্দ করিস? করি তো। ওয়েট আপু, তুই কি আরাফকে আমি লাভ করি ভেবেছিস? সিরিয়াসলি? করিস না? না মানে আরাফের জীবনে স্পেশাল কেউ থাকলে তুই কষ্ট পাবি না? নো, হি ইজ মাই ক্রাশ আপু। আরে সালমান, সিয়াম, জাস্টিন ওদের উপরেও আমি ক্রাশ খাই। তাই বলে কি সবাইকে ভালোবাসি? তবে যে তুই বলতি আরাফ এমন একটা ছেলে যে কেউ তার প্রেমে পড়বে। পড়বে, তাই বলে প্রেম করতে হবে কথা আছে নাকি? আসলে আমার প্রেমে ইন্টারেস্ট নেই, ফ্লার্ট করতেই ভালো লাগে। বাইদা ও এসব কেন আশক করছিস তুই? না এমনিতেই। আরাফকে তাসু ভালোবাসে না শুনে মনের ভেতর শান্তি অনুভব করছে মেহেনুবা। কিন্তু কেন? নিজের মাথায় বাড়ি দিয়ে মেহেনুবা এগিয়ে গেল ওয়াশরুমের দিকে ফ্রেশ হবার জন্য। ঝামে ভিজে একাকার হয়ে গিয়েছে আরাফ। উপমার চিন্তায় অস্থিরতা বেড়ে যাচ্ছে তার। ফ্যানের নিচে বিছানার উপরে লম্বা হয়ে শুয়ে আছে সে। ফুল স্পিডে ফ্যান চললেও ঘেমে চলেছে আরাফ। উপমার নাম্বার বন্ধ পাচ্ছে সে। তবে কি খারাপ কিছু হল? ভাবতে ভাবতেই ফোন বেজে উঠল আরাফের। এক লাফে বসে পড়ে বিছানার পাশ থেকে মোবাইলটা হাতড়িয়ে নিল সে। উপমার কল দেখে 1 সেকেন্ডও দেরি না করে রিসিভ করে বলল, হ্যালো উপ, ঠিক আছে সব? আম্মু আব্বু তোমাকে এখনই বাসায় আসতে বলেছে। কেন? কথা বলার জন্য। আসবে তুমি? কেন নয়, নিশ্চয় আসব। উনারা কি মেনে নিয়েছে আমাদের সম্পর্ক? এই ব্যাপারে কিছু বলেনি। বাসায় জানল কিভাবে? তোমার আমার একটা ছবি বের করে দেখছিলাম। কখন যে বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছি খেয়াল ছিল না। মা আমার রুমে এসে দেখে ফেলেছে। ভালোবাসো বেশি, তাই না? 1 বছরেও বুঝোনি? তুমি অপেক্ষা করো, আমি এখনই আসছি। সব ঠিক হবে তো? হবে। আরাফ তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে লাগল ঘর ছেড়ে। আচমকা সায়নী ডাক দিয়ে বলল, কোথায় যাচ্ছিস?
মাত্রই তো বাসায় এলি। সায়নীর ডাকে থেমে গেল আরাফ। তার পাশে এসে বলল, উপমার বাসায় সবটা জেনে গিয়েছে আমাদের ব্যাপারে। আমার বাসায় যেভাবে সম্পর্কটা মেনে নিয়েছ তোমরা, তারাও মেনে নিবে তো? ছেলেকে সান্ত্বনা দিয়ে সায়নী বলল, কেন মানবে না? নিশ্চয় মানবে। কিন্তু তুই ওখানে যাচ্ছিস কেন? ডেকেছে আমাকে। আমি যাই তোর সাথে? আগে আমি গিয়ে কথা বলি। কিন্তু ছোট আম্মুকে জানিও। আমি আসি এখন। কথাটি বলেই আরাফ এগিয়ে গেল সদর দরজার দিকে। সায়নীও এগিয়ে গেল মুনিরার রুমের দিকে। তাকে সবটা জানানো প্রয়োজন। চেম্বারে বসে আছে আতিক। রেস্টুরেন্ট থেকে এসেছে বেশ কিছুক্ষণ হলো, কিন্তু মনটা মেহেনুবাতেই আটকে আছে তার। মেহেনুবা শুধু সুন্দরী নয়, অতি ভদ্রও। আজ আতিকের নিজের উপর গর্ব হচ্ছে সে ডাক্তার বলে। যদি ডাক্তার না হতো তবে কি মেহেনুবাকে পেত? উহু, এখনো পায়নি। তবে পাবে খুব তাড়াতাড়ি। আপনমনে এসব ভেবে হেসে চলেছে আতিক। আফরান মাত্রই পাবেলের সাথে আড্ডা শেষ করে শুতে এসেছে। এরই মাঝে মুনিরাও তার পিছু পিছু এসেছে। আফরান তাকে দেখে বলল, মনে হচ্ছে কিছু বলবে আমাকে। আপনি রাগ করবেন না বলেন। আগে শুনি। মানে সায়নী আপুই আমাকে বলতে পাঠিয়েছে। মৃদু হেসে আফরান বলল, ঘটনা কি? আমাদের আরাফ উপমা নামের একটি মেয়েকে ভালোবাসে। অবাক চোখে তাকিয়ে আফরান বলল, সত্যি? হুম। কে বলেছে? আর মেয়ে কি করে? মুনিরার মুখে সবটা শুনে আফরান বলল, ভালোই হলো আমাদের জানিয়েছে। আমার মতো ভালোবাসার কথা চেপে রাখেনি। হু। তো আফরান সাহেব, এবার শ্বশুর হবার প্রস্তুতি নাও। দুঃখিত, শ্বশুর হবার প্রস্তুতি নেন। আফরান হেসে বলল, তুমি করে বললেই পারো। না, ছোট থেকে ইচ্ছে নিজের স্বামীকে আপনি করেই বলবো। আমাদের গ্রামের মেয়েরা এমনি বলে। আচ্ছা, তোমারাও শাশুড়ি হবার প্রস্তুতি নাও। তবে বিয়ের আগে আরাফকে ব্যবসার কাজে হাত লাগাতে হবে, যাকে তাকে বেকার বলতে না পারে। হ্যাঁ, ও আসার পরেই কথা বলিয়েন ওর সাথে। আজ তো উপমার বাসায় কথা বলে আসবে। আমাদের কষ্ট কমে গেল, তাই না? হু। আচ্ছা, আমি যাই। সায়নী আপুদের সাথে আড্ডা দিব। ছেলের জন্য ভীষণ খুশি আফরান। সে যে ভুলটা করেছিল তার ছেলে অন্তত এই ভুল করল না ভেবে ভালোই লাগছে তার। উপমার বাবা ফখরুল মোবারক ও মা রূপা আক্তারের সামনে বসে আছে আরাফ। উপমাকে দেখা যাচ্ছে না। সে হয়তো আড়াল থেকেই তাকে দেখছে। ফখরুল মোবারক হালকা কেশে বলে উঠলেন, নাম কি? আরাফ খান। বাহ, খান বংশের ছেলে। জি। কি করো? সবে মাত্র বুয়েট পাস করলাম। কিছুদিন পর বাবার বিজনেসে জয়েন করব। ফ্যামিলি বিজনেস? জি। মা কি করে? গৃহিণী। তবে বড় আম্মু প্রায় 16 বছর শিক্ষকতা করেছেন সরকারি কলেজে। তোমার বড় আম্মুর কথা শুনে লাভ নেই। তা বাসায় জানে উপমার কথা? বড় আম্মু আর ছোট আম্মু জানে। রূপা আক্তার ভ্রু জোড়া কুঁচকে বললেন, কি বড় আম্মু ছোট আম্মু লাগাইছ? নিজের মায়ের কথা বলো। আমি তাদের কথাই বলছি। মানে কি? তোমার চাচিরাই তোমার অভিভাবক? মা নাই তোমার? মা আছেন। 2 জন মা আছেন আমার। তাই তো বলছি বড় আম্মু ছোট আম্মু। মানে সতীন? সতীন কথাটা শুনতে কেন যেন ভালো লাগে না আরাফের।
তাও সে মাথা নেড়ে সাই দিল। রূপা আক্তার আরও জিজ্ঞাসা করলেন, একসাথে থাকে? জি। রাগে গিজগিজ করে রূপা আক্তার স্বামীর উদ্দেশ্যে বললেন, দেখেছ, আমি বলেছিলাম না, আমার মেয়ে সহজ সরল। এই ছেলেই আমার মেয়েকে পটাইছে। আরে আমার মেয়ের জন্য কত ছেলে পাগল। আর সে কিনা এমন একটা ঘরে যেতে চায় যে ঘরে দুইটা শাশুড়ি আছে। এরা তো জ্বালায় খাবে আমার মেয়েকে। আমার আম্মুরা এমন নয় আন্টি। তারা খুব ভালো মনের মানুষ, তবে খুবই নোংরা মনের মানুষ। ফখরুল মোবারকের মুখে কথাটি শুনে যেন থমকে গেল আরাফ। ফখরুল মোবারক আরও বললেন, যে ছেলের বাবা দুইটা বিয়ে করে দুই বউকেই এক ছাদের নিচে রাখতে পারে সে ছেলে কেমন হবে আমার জানা আছে। হাজার হোক, বাবার রক্তই তো শরীরে বইছে তোমার। তুমিও যে পরে আরেকটা বিয়ে করবে না এর গ্যারান্টি কি? নিজের রাগ সংযত করে আরাফ বলল, আঙ্কেল, আমার আব্বু পরিস্থিতির শিকার ছিলেন, কিন্তু পরে আমার আব্বু দুই বউকেই সমান অধিকার দেন, কাউকে ছাড়েননি বা কাউকে কষ্ট পেতে দেননি। এই রকম কতজন পারে? অন্য কেউ হলে একজনের সাথে অন্যায় করত। কিন্তু তোমার মায়েরা আসলেই সুখে আছে তো? নাকি তোমার বাবার ভোগবিলাসীর বস্তু তারা শুধু? আর তোমার মায়েরা বোধহয় বাজে ফ্যামিলির মেয়ে, না হলে কিভাবে মানল এসব? এ পর্যায়ে চেঁচিয়ে বলে উঠল আরাফ, যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না প্লিজ। ফখরুল মোবারক দাঁড়িয়ে চিৎকার করে বললেন, তোমার সাহস তো কম না? আমার বাসায় দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলছো তুমি? অবশ্য বলবে নাই বা কেন? যেমন ফ্যামিলির ছেলে তেমনি বেয়াদব হবার কথা। আরাফও দাঁড়িয়ে বলল, আঙ্কেল, আপনি আমাকে নিয়ে যা খুশি বলুন, ফ্যামিলি নিয়ে কথা বলবেন না প্লিজ। 100 বার বলবো, 1000 বার বলবো, যেটা সত্যি সেটাই বলবো। কি করবে তুমি? আরে যাকে জিজ্ঞাসা করবে সেই বলবে তোমার ফ্যামিলি কতটা নোংরা। আঙ্কেল, অতিরিক্ত বলছেন আপনি, আমার ধৈর্যের সীমা পার হলে কিন্তু। কথাটি বলেই থেমে গেল আরাফ। উপমা এসে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি করবে তুমি ধৈর্যের সীমা পার হলে? হাত তুলবে? আরাফ উপমার কাছে এসে বলল, উপমা, আমি এমনটা বুঝাইনি। ছলো ছলো চোখে তাকিয়ে উপমা বলল, তাহলে কেমনটা বুঝিয়েছ? তুমি সবটা শুনোনি উপমা? আমি সবটাই শুনেছি। যাই খুশি বলুক না আব্বু, শুনে নিলে কি এমন ক্ষতি হতো? আব্বু তো ভুল কিছু বলছেন না, তাহলে হজম করতে অসুবিধে কিসের? উপমার কথা শুনে যেন আরাফ বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। চোখের কোণায় পানি চলে এলো আরাফের। হাতের আঙুল দিয়ে মুছে উপমার উদ্দেশ্যে বলল, ভুল বলেনি আঙ্কলে। আমার আব্বু আম্মুদের নিয়ে এসব বাজে কথা আমাকে সহ্য করতে হবে? তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তাই করতে। আমার পরিবার আমার কাছে আগে নয় কি উপমা? ও তাই? পরিবার আগে তোমার কাছে? তাহলে এখানে কি করছো? যাও না ওই দুই সতীনের আঁচলে মুখ লুকিয়ে রাখো। একটা বাবার পছন্দে আর দুইটা দুই মায়ের পছন্দে বিয়ে করে নাও। পেছনে থেকে রূপা আক্তার বললেন, বাবা দুইটা করছে, ছেলে তিনটা করলে সমস্যা কি? আরাফ শান্ত গলায় উপমার দিকে তাকিয়ে বলল, তোমার মা বাবার নামে কেউ উল্টো পাল্টা কথা বললে সহ্য করতে তুমি? না। তাহলে আমি কি করে করব? কারণ এসব মোটেও উল্টো পাল্টা কথা ছিল না। তাই তোমার করা উচিত ছিল। তুমি আমার জন্য তোমার থার্ড ক্লাস বাবা মায়েদের নামে দুইটা খারাপ কথা শুনতে পারছ না। যদিও এসব সত্য কথা, তাহলে ফিউচারে কি করবে বোঝাই যাচ্ছে। উপমার কথাটি শুনে নিজের রাগ আর সংযত করতে পারল না আরাফ।
কষে একটা থাপ্পড় লাগিয়ে দিল তার বাম গালে। আরাফের এমন কাণ্ডে উপমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। আর তার বাবা এসে আরাফের কলার ধরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস? তুই জানিস আমি কে? রূপা আক্তার এগিয়ে এসে ছাড়িয়ে নিলেন আরাফকে স্বামীর কাছ থেকে। আরাফের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, আর কোনো ঝামেলা হবার আগেই এখনই বেরিয়ে যাও এখান থেকে, না হলে আমি আর উনাকে আটকাব না। মিশিকাদের আগমনে পুরো বাড়ি গমগম করলেও আরাফের অনুপস্থিতিতে সায়নী ও মুনিরার মনটা অস্থির হয়ে আছে। সন্ধে হয়ে গেল, এখনো আরাফ এলো না। কারো ফোনও রিসিভ করছে না সে। সব ঠিক আছে তো? ড্রয়িং রুম ভর্তি মানুষকে উপেক্ষা করে তাদের নজরের আড়ালে আরাফ সোজা এগিয়ে গেল উপরের দিকে। তবে সায়নী ও মুনিরার নজর এড়াল না। তার এমন আচরণ দেখে সায়নী ও মুনিরার কপালে চিন্তার ভাঁজ পড়ল। মুনিরাকে ইশারায় সায়নী তার সাথে উপরে যেতে বলল। দুজনেই একসাথে পা বাড়াল আরাফের রুমের দিকে। মেঝেতে বসে আছে আরাফ। সারা শরীরে ঘাম, চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল হয়ে আছে। আরাফকে এমন অবস্থায় দেখে মায়েদের মনটা ধুক করে উঠল। দুজনেই তার পাশে এসে বসল। সায়নী শান্ত গলায় জিজ্ঞাসা করল, কিছু হয়েছে? চুপচাপ মেঝের দিকে তাকিয়ে আছে আরাফ। তা দেখে মুনিরা বলল, মেয়ের বাসায় কি মেনে নেয়নি? আরাফের কাছে কোনো সাড়া না পেয়ে সায়নী বলল, তাতে কি হয়েছে? উপমা ঠিক থাকলেই হল। আমরা এক কাপড়েও ঘরের বউ করে আনতে রাজি। শুধু তোরা ভালো থাকলেই হল। ছেলে হয়েও তার খুব করে কান্না আসছে। তার মায়েরা কত ভালো। আর উপমা কিনা তাদের নামেই যা তা বলেছে। নিজেকে সামলিয়ে তাদের উদ্দেশ্যে আরাফ বলল, উপমাকে আমি ভুলে যাব। সে তোমাদের পুত্রবধূ হবার যোগ্য নয়। কথাটি শুনতাই সায়নী ও মুনিরা একসাথেই বলে উঠল, মানেটা কি? হয়েছে কি খুলে বল? ফুপিয়ে কেঁদে উঠল আরাফ। আফজাল খানের মৃত্যুর সময় প্রথম আরাফকে কাঁদতে দেখেছিল তারা, আর আজকে আবার দেখছে। তাহলে নিশ্চয় এমন কিছু হয়েছে যা সহ্য ক্ষমতার বাইরে ছিল। সায়নী ও মুনিরার দুজনেই আরাফকে বাধ্য করল সত্য বলার জন্য। সবটা শোনার পরে দুজনেই যেন থমকে গেল। একজন চেয়ে রইল আরেকজনের মুখের দিকে। তাদের অতীতের জন্য তাদের ছেলের ভালোবাসাটা হেরে গেল। আড়াল থেকে সবটা শুনে মেহনুবার চোখেও অশ্রু চলে এলো। এদিক দিয়েই যাচ্ছিল সে। দরজা খোলা থাকায় আরাফের অশ্রুসিক্ত মুখটা তার চোখে পড়ল। তাকে এমন অবস্থায় দেখে না চাইতেও কি হয়েছে তা জানার জন্যই আড়াল থেকে সবটা শুনেছে সে। আরাফের কষ্টে যেন সেও কষ্ট অনুভব করছে। উপমা আরাফকে বুঝল না। বুঝল না এই পরিবারকে। হয়তো একদিন বুঝবে। সেদিন কি তার এই ব্যবহারের জন্য আরাফ তাকে মন থেকে মেনে নিতে পারবে? নিজের রুমে বসে আছে উপমা। আরাফ তার গায়ে হাত তুলেছে। এটা যেন বিশ্বাসই করতে পারছে না সে। রূপা আক্তার এসে উপমার উদ্দেশ্যে বললেন, যে ছেলে বিয়ের আগেই তোর গায়ে হাত তুলতে পেরেছে সে ছেলে বিয়ের পরে কি করবে ভেবে দেখেছিস? নিশ্চুপ হয়ে আছে উপমা। তার পাশে বসে রূপা আক্তার বললেন, পুরো দুনিয়া ওই ফ্যামিলির নামে এসব কথা বলে। তবে আমাদের মুখে কেন সে এসব শুনে সহ্য করতে পারল না? আসলে সে তোকে ভালোই বাসে না। বাসলে চুপচাপ সব সহ্য করে বসে থাকত। না, সে তা করল না। তর্ক করল তোর বাবার সাথে। তুই বুঝাতে এসেছিস আর তোর গায়ে হাত তুলল। দেখেছিস? তোর আব্বুই কিন্তু এর প্রতিবাদ করেছে।
ওই ছেলের ঘরে এমন কিছু হলে দুই মা মিলে তাল দিত আরো। ভালোই ভালোই ওই ছেলের আসল রূপ চলে আসলো সামনে। রূপা আক্তার খেয়াল করলেন উপমার হাতের মুঠোয় আরাফ ও তার ছবিটা। উপমার হাত থেকে রূপা আক্তার ছবিটা নিয়ে ছিঁড়ে ফেলতে ফেলতে বললেন, তোর জন্য ছেলের অভাব নেই। ভুলে যা এই ছেলেকে। মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল উপমা। কাঁদতে কাঁদতেই বলল, আরাফ এমন হবে আমি ভাবিনি আম্মু। ভেবেছি আমার জন্য সে সব করতে পারবে। ভুলে যা মা ওকে। ওদের বাসায় দুই বিয়ে প্রাধান্য দেয় দেখছিসই তো। তোর পরে আরো কয়েকটা বিয়ে করলেও কেউ কিছু বলবে না। কষ্ট পাবি শুধু তুই। সায়নীর মুখে সবটা শোনার পর আফরান বুকের ভেতরে অন্যরকম কষ্ট অনুভব করছে। তার ভুলের জন্য তার ছেলের সাথে এসব হল। কি করে সমাজকে বোঝাবে আফরান? পরিস্থিতি যে বড় অসহায়। তার জীবনে যা ঘটেছে আরাফের জীবনে তা ঘটার নয়। কেননা একই ঘটনার পুনরাবৃত্তি বারবার হয় না। আরাফকে সেই চাপে তারা পড়তেই দিবে না, যার ফলে সে সিদ্ধান্তহীনতায় ভুগবে। শুধুমাত্র তার ভুলের জন্য নিজের ছেলের জীবনে এভাবে প্রভাব পড়বে ভাবেনি আফরান। সবার জীবনের কাহিনী তো এক হয় না। এটা কেন সমাজ বুঝে না? কেন মা বাবার জন্য তাদের সন্তানদের কথা শুনতে হবে? সারা রুমে পায়চারি করছে আফরান। দেয়ালে টাঙানো বাবার ছবিটির দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি তো সব জানো। কি পরিস্থিতির মধ্যে পড়ে আমার জীবনে দুইজন নারী এসেছে। আজ এটার জন্যই আমার ছেলে তার ভালোবাসা হারাতে বসেছে। আজ আমার প্রচুর আফসোস হচ্ছে। কেন জীবনে এত ভুল করলাম, যার খেসারত আমার ছেলেকে দিতে হচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে মেহনুবা। তাসু এসে বলল, আরাফ ছেলেটার দরজা বন্ধ সেই কখন থেকে। ঘরে মেহমান আছে সেই খেয়াল নেই তার। তাসু খেয়াল করল মেহনুবার চোখে পানি। সে বলল, আপু তুই কাঁদছিস কেন? আসলেই তো। সে কাঁদছে কেন? তার নিজেরই অজানা। ভ্রু জোড়া কুঁচকে তাসু বলল, তোকে আতিক ভাইয়া কিছু বলেছে? উহু। তাহলে তাকে তোর পছন্দ হয়নি? এসব কিছু না তাসু। ভালো লাগছে না। একটু একা থাকতে দে আমাকে। সেটা তো দিতে পারি না মাই ডিয়ার আপ্পি। আচ্ছা তুই কান্না কর, আমি তোর পাশে দাঁড়িয়ে থাকি। কেন? বারে, আমার আপুকে এভাবে আমি একা রেখে যেতে পারি না। আচমকা তাসুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকল মেহনুবা। তাসু তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, বুঝেছি। সামনে বিয়ে বলে মন খারাপ হচ্ছে তোর? উহু। কেন কাঁদছি নিজেও জানি না, তবে কাঁদতে খুব ইচ্ছে হচ্ছে। বোনের মুখে কথাটি শুনে ফিক করে হেসে দিল তাসু। হাসতে হাসতেই বলল, ওলে বাবালে। আচ্ছা কাঁদ কাঁদ। সায়নী রান্নাঘরের এক কোনায় পিঁড়ি পেতে বসে আছে। এইখানে দরকার ছাড়া কেউ আসে না। বাড়িতে মেহমান থাকার সময় এই জায়গাটাই মনে হয় একা থাকার জন্য সেরা। কিন্তু মুনিরা কি তাকে একা থাকতে দিবে? দুজনের মনেই তো একই ঝড় বয়ে যাচ্ছে। মুনিরাও তার পাশে এসে বসল। শান্ত গলায় বলল, আমার মনে যা চলছে তোমার মনেও তা চলছে তাই না আপু? হুম। আরাফ হবার পরেই যদি আমি চলে যেতাম তোদের মাঝ থেকে, তাহলে এমন দিন দেখতে হতো না। ও তাই? তোমার কি মনে হয় তুমি যেতে চাইলেই উনি যেতে দিত তোমাকে? পাগলের মতো ভালোবাসেন উনি তোমাকে। মাঝখানে তো আমিই এসেছি। আমারই উচিত ছিল চলে যাওয়া।
আরাফকে তোমাদের হাতে তুলে দিয়ে চলে যাওয়া। ও বুঝি তোকেও যেতে দিত? দুজনেই চুপ হয়ে গেল। শান্ত গলায় সায়নী বলল, আমাদের জীবনে যা ঘটেছে সবটা ভুল সিদ্ধান্তের জন্যই। কিন্তু পরবর্তীতে আমরা এক সুতোয় বেঁধে গিয়েছি। তবে সমাজ এটা মানবে না আমাদের অজানা ছিল না। এতদিন তো দেখে এসেছি, কিন্তু আরাফের জীবনে যে এর খারাপ প্রভাব পড়বে আমার জানা ছিল না। ভাবিনি কখনো এমন। আমিও ভাবিনি আপু। আর কেমন মেয়ে এই উপমাটা? আরাফকে সে ভালোই বাসে না। বাসলে তাকে বুঝত সে। আমার মনে হয় মেয়েটার মনে একটা ভুল ধারণা জন্ম নিয়েছে, যেটা আমরা ভাঙাতে পারি। সে আরাফকে ভালোবাসে। তাই আমার বিশ্বাস মাথা ঠান্ডা হলেই নিজের ভুল বুঝতে পারবে সে। কিন্তু না মুনিরা, এবার আর কোনো ভুল হবে না। প্রতিটা পদক্ষেপ নিতে হবে ভেবে ভেবে। আমরা যাব উপমার কাছে, তাকে বোঝাব। আমাদের ভুলের শাস্তি আরাফকে দিতে বারণ করব। সে সুখে থাকবে তার গ্যারান্টি দিব। মানবে উপমা? সেটা তার ব্যাপার, কিন্তু আরাফের জন্য এটা আমাদের করতেই হবে। কথাটি বলেই সায়নী দাঁড়িয়ে পড়ল। মুনিরা জিজ্ঞাসা করল, এখনই যাবে? ঠিকানা নিতে যাচ্ছি রুমানার কাছ থেকে। আরাফ নিশ্চয় এখন উপমার ঠিকানা আমাদের দিবে না। হুম। সায়নীর মুখে সবটা শুনে রাগে গিজগিজ করে রুমানা বলে উঠল, এই উপমা মেয়েটাকে আমার প্রথম থেকেই ভালো লাগত না। কত বুঝিয়েছিলাম আরাফ ভাইকে, এত মাথায় তুলিস না এই মেয়েকে। হলো তো এখন, বাদ দে। আমাকে ঠিকানাটা দে উপমার। ওখানে যাওয়াটা ঠিক হবে? না মানে এত কিছুর পরে কি দরকার? বাদ দাও। আমাদের আরাফ ভাইয়ের জন্য ভালো মেয়ের অভাব হবে না। দেখিয়ে দাও তাদের। কিন্তু আরাফ যে উপমাকেই ভালোবাসে। কথাটি শুনে শান্ত ভঙ্গিতে রুমানা বলল, দিলে তো ইমোশনাল করে আমাকে। নিজেও ভালোবেসেছি, তাই ভালোবাসা কি জিনিস বুঝি আমি। ঠিক আছে, আমি দিচ্ছি ঠিকানা। সায়নী কোথায়? মিশিকার মুখে প্রশ্নটি শুনে মুনিরা বলল, পাশের বাসায় গিয়েছে। চলে আসবে। তোমাকে চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে? হ্যাঁ আপু, আছে। তোমাদের দেখলে অবাক হয়ে যাই আমি। কি সুন্দর মিলেমিশে থাকছো দুজনে এত বছর। এটাই তো আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মানে? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মুনিরা বলল, কিছু না। বসো, তোমাদের কথা বলো। সকাল সকাল সায়নী ও মুনিরাকে বেরিয়ে যেতে দেখে মিশিকা ডাক দিল। মিশিকার ডাকে দাঁড়িয়ে পড়ল তারা। মিশিকা বলল, আমাদের জোর করে রেখে কোথাও যাওয়া হচ্ছে এত সকালে? সায়নী জবাব দিল, এখনই চলে আসব। দোকানে তোদের জন্য নাস্তা কাল রাতেই অর্ডার করে রেখেছি। ওই নাস্তা সে আমি বানিয়ে খেতে পারি। তোরা কই যাচ্ছিস? এসে বলি। কোনো সমস্যা? মৃদু হেসে সায়নী বলল, না, আসি রে। সায়নী ও মুনিরার উপমার কাছে যাচ্ছে। যেভাবেই হোক উপমার ভুল ধারণা ভাঙাতে হবে তাদের। আরাফ যে বড্ড ভালোবাসে মেয়েটিকে। আমি তোমার সাথে আছি, তুমি এদিক ওদিক কি দেখছ? উপমার কথা শুনে দূরে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের দিকে তাকিয়ে আরাফ বলল, মেয়ে দেখছি। আরাফ যে মেয়েটির দিকে তাকিয়ে আছে উপমা সেই মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বলল, ওই যে সবুজ শার্ট পরিহিত ছেলেটাকে দেখছ, সে আমার বফ। মেয়েটি খানিকটা বিরক্তিভাব নিয়ে বলল, তা আমি কি করব? কখনো যদি তোমাকে প্রপোজ করে বসে তাই জানিয়ে দিলাম।
বিশ্বাস নেই নিজের বফের উপর? অবশ্যই আছে। তাহলে এসব কোনো ধরনের আচরণ? পরিস্থিতি ঘোলাটে হবার আগেই আরাফ তাদের মাঝে এসে মেয়েটির উদ্দেশ্যে বলল, আসলে আমরা চ্যালেঞ্জ ধরেছিলাম। আবার উপমার দিকে তাকিয়ে আরাফ বলল, হয়েছে, তুমি জিতেছ। চলো এখন। কিছুদূর দুজনে এগিয়ে আসার পর উপমার উদ্দেশ্যে আরাফ বলল, আসলেই তুমি আমাকে বিশ্বাস করো না? তুমিই তো বলেছ মেয়ে দেখছ তুমি। এসব তো মজা করে করেছি। আমি কিন্তু মজা করিনি। আমি তোমার পাশে কাউকে সহ্য করতে পারি না এবং পারব না। করতেও হবে না। কি করে বিশ্বাস করব? তোমার বাবা তো দুটো বিয়ে করেছে। আমি বুঝি না তোমার মায়েরা কিভাবে একে অপরকে সহ্য করে। উপমার হাতটা ধরে আরাফ বলল, আব্বু পরিস্থিতির শিকার ছিল। তাছাড়া এসব 2 যুগ আগে হয়েছে। আমার সাথে এমন কিছু হবে না। তুমি আমি ঠিক থাকলে সব কিছুই ঠিক। বর্ণমালার ভ দিয়ে শুধু তোমার ভালোবাসা আর ভরসা দরকার আমার। মৃদু হেসে উপমা তার হাত ধরে বলল, হুম। আগের কথা ভেবে ভেবে আরাফের চোখের কোণায় পানি জমে গেল। উপমা তার ফ্যামিলি নিয়ে আগেও এসব বললেও পাত্তা দেয়নি আরাফ। কিন্তু কাল সে যা যা বলল তাতে খুব বেশি কষ্ট পেয়েছে আরাফ। ভালোবাসায় কি সব? যেখানে ভরসা নেই, সম্মান নেই। বিয়ে মানে তো দুটো মানুষের মিলন না, শুধু দুটো পরিবারেরও মিলন। আর উপমা সহ তার পরিবার আরাফের পরিবার নিয়ে কাল যা যা বলেছে সেসব চাইলেও ভুলতে পারছে না আরাফ। বিছানা ছেড়ে উঠে সারা রুমে পায়চারি করতে থাকল আরাফ। এত কিছুর পরেও সে উপমাকে ভুলতে পারছে না কেন? যে হাত দিয়ে উপমাকে চড় মেরেছে সেই হাতটা দিয়ে দেয়ালের মাঝে ঘুষি দিতে লাগল আরাফ। এক পর্যায়ে মেঝেতে বসে পড়ে কান্নাজড়িত কণ্ঠে সে বলল, এসব না হলেও পারত। রূপা আক্তারের সামনে বসে আছে সায়নী ও মুনিরা। রূপা আক্তার তাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। মুনিরার এখানে আসার ইচ্ছে না থাকলেও সায়নীর কথায় আসতে হয়েছে। যে কারণে এসেছে আদৌ তা সফল হবে কিনা জানে না। রূপা আক্তারের উদ্দেশ্যে সায়নী বলল, আমরা কি একটু উপমার সাথে কথা বলতে পারি? আমার মেয়ে এত সকালে ক্লাস না থাকলে ঘুম থেকে উঠেই না। আরাফের আম্মুরা এসেছে জানলে নিশ্চয় আসবে সে। সেটা জানলে মোটেও আসবে না। বেশি সময় নিব না। 5টা মিনিট কথা বলেই চলে যাব। আপনি বরং 5 সেকেন্ডও অপেক্ষা না করে চলে যান। মুনিরা গম্ভীর গলায় বলল, উপমা না আসা পর্যন্ত আমরা যাচ্ছি না। আপু তো বললই বেশি সময় নিব না। আহ মুনিরা, তুই থামো, আমি কথা বলছি তো। সায়নী ও মুনিরার কথা শুনে রূপা আক্তার বললেন, বাহ, একজনের প্রতি আরেকজনের এত দরদ। সবই লোক দেখানো। সায়নী বলল, যা ভাবেন। তবে আপনারা ভুল ভাবছেন। আমাদের সাথে যা হয়েছে আরাফের সাথেও হবে কথা নেই। আরাফের জীবনে উপমা ছাড়া কেউ আসবে না। আমরা গ্যারান্টি দিচ্ছি। সায়নীর কথা শুনে হেসে উঠলেন রূপা আক্তার। হাসতে হাসতেই বললেন, নিজেদের জীবনের কোনো গ্যারান্টি নেই, অন্যেরটা নিয়ে কথা বলতে আসছে। অন্য মানে কি? আরাফ আমাদের ছেলে। ও তাই। দুজনের পেটেই নিশ্চয় থাকেনি সে। আরাফের আসল মাকে? মুনিরা জবাব দিল, আমরা দুজনেই। আপনাদের যে লজ্জা নেই এই বিষয়ে আমি আগেই অবগত হয়েছিলাম। কিন্তু আমার ভাবনার বাইরে নির্লজ্জ আপনারা। না হলে কাল এত কিছুর পরেও কিভাবে এখানে আসতে পারেন? সায়নী দাঁড়িয়ে বলে উঠল, আপনার সাথে এত কথা বলে লাভ নেই। আমি উপমার সাথেই কথা বলে যাব।
কথাটি বলেই সায়নী চেঁচিয়ে ডাকতে থাকল উপমার নাম ধরে। সায়নীর ডাক উপমার কানে আসতেই এগিয়ে এলো সে ড্রয়িং রুমের দিকে। জেগেই ছিল সে। তবে আরাফের মায়েরা এসেছে তা জানত না। সায়নী ও মুনিরাকে দেখে চিনতে দেরি হল না উপমার। আরাফের কাছে অনেক ছবি সে দেখেছে তাদের। তবে আজ তাদের সামনাসামনি দেখতে পেয়ে মনের ভেতরে পুষে থাকা রাগ সব বেরিয়ে আসছে। কাল এদের জন্যই আরাফ তার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেছে। শুধু এটা করেই সে ক্ষান্ত হয়নি। তার গায়ে হাত তুলেছে আরাফ শুধুমাত্র এই মহিলাগুলোর জন্যই। উপমা দাঁতে দাঁত চেপে রাগে গিজগিজ করে বলল, অভদ্রের মতো এভাবে চেঁচামেচি করছেন কেন? মুনিরা এগিয়ে এসে বলল, তুমি কতটা ভদ্র সেটা প্রথম দেখাতেই বুঝে গেলাম। আমার বাসায় এসে আমাকেই ভদ্রতা শেখাচ্ছেন? মুনিরার উদ্দেশ্যে সায়নী বলল, মুনিরা আমাকে কথা বলতে দে। উপমার দিকে তাকিয়ে ছলছল নয়নে সায়নী বলল, আমাদের ছেলেটা তোমাকে বড্ড ভালোবাসে। আমাদের নিয়ে যে ভাবনাটা তোমাদের হয়েছে তা পরিবর্তন করতে পারব না। কিন্তু আরাফের জীবনে এমন কিছুই হবে না, বিশ্বাস করো। আমরা সবাই তোমার কথা জানি, মেনেও নিয়েছি। তুমি ভালো থাকবা। তাচ্ছিল্যের হাসি দিয়ে উপমা বলল, আপনাদের মানা না মানাতে আমার কিছু এসে যায় না। আমার এসে যেত আরাফকে নিয়ে। কিন্তু কাল সে প্রমাণ করে দিল সেও তার পরিবারের লোকের মতোই হবে। না হলে কেন সে কাল আমার মা বাবার কথা হজম করতে পারেনি? উল্টো আমার বাড়িতে থেকে আমার মা বাবার সামনেই আমার গায়ে হাত তুলেছে সে। ভুল করেছে উপমা। সামান্য ভুলের জন্য সম্পর্ক নষ্ট করার কোনো মানে হয়? আপনাদের মতো অসহায় পরিবারের মেয়ে নয় যে আমি এই ফালতু সম্পর্কটা ধরে রাখতে হবে আমাকে। আসলে অসহায় বললে ভুল হবে। নষ্ট ফ্যামিলি একটা। সায়নীর উদ্দেশ্যে মুনিরা বলল, আপু চলো এখান থেকে। যে বুঝে না তাকে হাজার বুঝিয়েও পারবে না। একদিন আমাদের অবস্থায় সে পড়বে। সেদিন বুঝবে ভালোবাসা কি আর পরিস্থিতি কি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সায়নী বলল, তবে সেদিন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। সারা রাতটা অস্থিরতায় কেটেছে মেহনুবার। তার এতটা খারাপ কেন লাগছে নিজেরই বোধগম্য নয়। আরাফের কাহিনী শুনেই তার খারাপ লাগছে, না জানি আরাফের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে। এটা ভেবে দাঁড়িয়ে পড়ল মেহনুবা। তাসু গভীর ঘুমে আচ্ছন্ন। মেহনুবার ইচ্ছে করছে আরাফের কাছে যেতে। যদিও সকাল সকাল যাওয়াটা ঠিক হবে না, তবে হোক না কিছু বেঠিক। দরজায় কড়া নাড়ার শব্দ হতেই দরজা খুলে দিল আরাফ। মেহনুবাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল সে। মেহনুবা মৃদু হেসে বলল, আসতে পারি? পারো। ভেতরে এসে চেয়ার টেনে বসল মেহনুবা। আরাফ বিছানার উপরে বসতে বসতে বলল, হঠাৎ কি মনে করে? চোখ লাল করে কি লাভ? মেহনুবার প্রশ্নে চোখজোড়া কচলাতে কচলাতে আরাফ বলল, রাতে ঘুম হয়নি তো। উপমাকে একটা ফোন করলেই পারতে। মেহনুবার কথা শুনে চমকালো আরাফ। আরাফ কিছু জিজ্ঞেস করার আগেই মেহনুবা বলল, কাল তোমাদের কথা আড়াল থেকে সব শুনেছি আমি। সরি, এটা আমার উচিত হয়নি। মেহনুবার কথা শুনে আরাফ বলল, এত কিছু ঘটে যাচ্ছে আমার জীবনে, এটা আর এমন কি? কষ্ট যখন পাচ্ছই, রাগ অভিমান করে লাভ কি? আমার মনে হয় তোমার বাসা থেকে ওখানে কেউ গেলেই ভালো হয়। হয়তো বাসার কারো সাথে কথা বললে সবটা ঠিক হয়ে যেতে পারে। কাল ওদের সবার চোখে আমি যে হিংস্রতা দেখেছি তা তোমরা দেখনি।
এখান থেকে ওখানে কেউ গেলে অপমান ছাড়া কিছু হবে না। বলতে বলতেই ফোন বেজে উঠল আরাফের। উপমার ফোন দেখে মেহনুবার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, উপমার ফোন। মুখে হাসি ফুটিয়ে মেহনুবা বলল, নিশ্চয় ভুল বুঝতে পেরে ফোন দিয়েছে, রিসিভ করো। আরাফ রিসিভ করতেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠে বলল, নাটকের শেষ নেই। নাটক করতে আবার আমার বাসায় মাদের পাঠিয়েছ, লজ্জা করে না তোমার? উপমার কথার কিছুই আরাফ বুঝতে পারল না। সে জিজ্ঞেস করল, কি বলছো তুমি? কিছুই বুঝলাম না। বুঝো না নাকি ভান করো? এতটা নির্লজ্জ তোমরা জানা ছিল না আমার। তোমার মায়েদের যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিইনি এটাই বেশি বলো। দাঁতে দাঁত চেপে আরাফ বলল, আমার আম্মুরা ওখানে যাবে জানলে কখনো যেতে দিতাম না। আর তোমার জন্য একটু আগেও আমার খারাপ লাগা কাজ করছিল, এখন থেকে সেটাও আর হবে না। ভাগ্যিস কথাগুলো তুমি ফোনের ওপাশ থেকে বলেছ, সামনে থাকলে আজ আরেকটা থাপ্পড় বসিয়ে দিতাম। কথাটি বলেই আরাফ লাইন কেটে উপমার নাম্বার ব্লক লিস্টে করে দিল। মেহনুবা চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? আম্মুরা ওখানে গিয়েছিল তাদের বোঝাতে, তারা নাকি অপমান করেছে আম্মুদের। এটা আবার আমাকে ফোন করেও বলছে। কাকে ভালোবেসেছি আমি? এই উপমাকে। তুমি আরও বলছো এখান থেকে ওখানে কেউ গেলে বোঝালে তারা বুঝবে। আরে যারা বুঝে না তাদের শত বুঝিয়েও বোঝানো যাবে না। তুমি মাথা ঠান্ডা কত আরাফ, সব ঠিক হয়ে যাবে। মেহনুবা দেখতে পেল আরাফের হাতটা লাল হয়ে আছে। নিশ্চয় নিজের হাতে নিজেই আঘাত করেছে এই ছেলে। আরাফের উদ্দেশ্যে মেহনুবা বলল, নিজের শরীরের খড়ি করছো দেখলে আন্টিরা কষ্ট পাবে, এমনটা আর করো না। হাতের দিকে তাকিয়ে আরাফ বলল, হু। প্রায় ৩০ মিনিট পরে সায়নী ও মুনিরা বাসায় ফেরার পর আফরান তাদের কাছে সবটা শুনে হতাশ হয়ে পড়ল। তারা যত যাই বলুক না কেন, তাদের জন্য তার ছেলের আজ এই অবস্থা। আফরান এগিয়ে গেল নিজের ছেলের রুমে। নক না করেই ভেতরে এসে বলল, আরাফ। শান্ত গলায় আরাফ বলল, ও তুমি আব্বু। কাকে আশা করেছিলি? আম্মুদের। আফরান তার পাশে বসে বলল, আমি সবটা জানি। অবাক হল না আরাফ। তার মায়েরা যে বাবাকে সবটা জানাবে জানা ছিল তার। আরাফ মাথা নিচু করে বসে বাবার উদ্দেশ্যে বলল, আমার জন্য তোমাদের এত কথা শুনতে হয়েছে। আমাদের জন্য তোর সম্পর্কটা ভাঙল। না আব্বু, তোমাদের জন্য নয়। আমি সবটা শুনেছি। তবে আমি এক্সপেক্ট করেছিলাম যে উপমা তোর সাথে থাকবে, তোকে সাপোর্ট দিবে। ভালোবাসা তো এমনটাই হওয়া উচিত, তাই না? আমি ওকে ভুলে যেতে চাই আব্বু, ভুলে যেতে চাই। আরাফকে এভাবে দেখতে পারছে না আফরান। সে বেরিয়ে গেল রুম ছেড়ে। একটু পরেই মেহনুবা আরাফের দরজার সামনে এসে বলল, আসব? হুম। আরাফের পাশে এসে মেহনুবা বলল, কাউকে মন চায় এর মানে এই নয় যে তার সাথেই থাকতে হবে। কখনো কখনো মনের সাথে যুদ্ধ করে হলেও দূরে সরে যাওয়াই শ্রেয়। কেননা জীবনটাকে কোনো একজন ভুল মানুষ বা ভুল একটা জায়গায় থামিয়ে রাখা একেবারেই অনুচিত। আজ উপমা যেটা করেছে সেটা মোটেও ঠিক হয়নি। তোমার সাথে রাগ করা যায় তাই বলে আন্টিদের সাথে এই আচরণ মানা যায় না। হুম। যা করবে ভেবেই করো আরাফ। এমন কিছুই করবে যেটা নিয়ে ভবিষ্যতে পস্তাতে না হয়। মেহনুবা জানে না সে আরাফকে এসব কথা কেন বলছে। তবে একটা মানুষ হিসেবে অন্য একটা মানুষকে সঠিক পরামর্শ দিতে নিশ্চয় কোনো কারণ নিশ্চয় দরকার নেই।
মেহনুবা বেরিয়ে যাবার বেশ কিছুক্ষণ পরেই আরাফ এগিয়ে যেতে থাকল রান্নাঘরের দিকে। সকাল থেকে পেটে কিছু পড়েনি এই খেয়াল কারো নেই। এত হতাশা কিসের সবার? রান্নাঘরের সামনে যেতেই দেখতে পেল সায়নী ও মুনিরার সাথে গল্পে মজে আছে মেহনুবা। শুধু গল্প নয়, তাদের কাজেও সাহায্য করছে সে। যে সময়ে তার মায়েদের মুখটা ফ্যাকাশে থাকার কথা, সেই সময় এই মেয়েটি তাদের মুখে হাসি ফুটিয়েছে। সত্যিই মেহনুবা আলাদা। পাবেল বসে আছে ড্রয়িং রুমে। তার পাশে এসে মিশিকা বলল, তোমার মা বাবাকে দেশে ফিরতে বলো এবার। মেহনুবার বিয়ের আয়োজন শুরু করে দিব। আতিককে তার পছন্দ হয়েছে। এখন শুধু পারিবারিকভাবে বসে সব ঠিক করতে হবে। মৃদু হেসে পাবেল বলল, আমাদের জামাই আরাফ হলেও মন্দ হতো না, তাই না? তুমিই তো ডাক্তার জামাই খুঁজেছ বড় মেয়ের জন্য। হুম। তবে এখন মনে হচ্ছে আরাফ হলেও চলত। হতেই পারে। কি করে? মেহনুবার তো এক প্রকার বিয়ে ঠিকই হয়ে গেল। তাসু আছে না? তাসু? সে এখানে বিয়ে করবে? আরাফকে করতেই পারে। আমেরিকান ছেলেদের মতোই স্মার্ট, হ্যান্ডসাম সে। মন্দ বলনি। তবে তাসু রাজি হলেই সায়নীকে বলবে তুমি? অবশ্যই। এটা আধুনিক যুগ স্যার। প্রেম সব যুগেই ছিল ম্যাডাম। পাবেলের কথা শুনে হেসে মিশিকা বলল, বাচ্চাদের মতের বিরুদ্ধে গিয়ে আমরা কিছুই করব না, সে হোক তাসু বা আরাফ। মায়েদের হাসি মুখটা দেখেই যেন আরাফের পেট, মন সব ভরে গেল। সে সোজা এগিয়ে গেল নিজের রুমের দিকে। এদিকে আরাফের পছন্দের ভুনা খিচুড়ি রান্না হয়েছে। অন্যান্য কাজে সায়নীরা সাহায্য করলেও রান্না সম্পূর্ণ মেহনুবাই করেছে। মুনিরা একটা চামচ নিয়ে এক চামচ খিচুড়ি খেল। সায়নীর দিকে তাকিয়ে সে বলল, আমাদের মেহনুবা আমেরিকায় থেকেও এত ভালো বাঙালি রান্না পারে। মুচকি হেসে সায়নী বলল, মিশিকার মেয়ে বলে কথা। মিশিকা ডাক্তার হলে কি হবে? সেও সব দিকে পাক্কা। হুম, মায়ের মতো হয়েছে সে। মেহনুবার দিকে তাকিয়ে মুনিরা বলল, এবার এক প্লেট খিচুড়ি নিয়ে আরাফের কাছে যাবে। আমি? তুমি তার কাছে যাও। আমাদের যেভাবে হাসিয়েছ সেভাবে হাসাবে। মেহনুবা বুঝতে পারল মুনিরা কেন এসব বলছে। তারা গেলেই যে আরাফ হীনন্যতায় ভুগে। ভাবে তার জন্যই মায়েদের কথা শুনতে হয়েছে। আজ আবার তারা উপমার বাসায় গিয়েছিল। হয়তো এসব নিয়ে জিজ্ঞাসা করবে বলেই যেতে চাইছেন না তারা। তাদের উদ্দেশ্যে মেহনুবা বলল, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। মেহনুবা রুমে আসতেই আরাফ বলল, আম্মুদের কি বলছিলে যে তারা হাসিতে মেতে উঠেছে? তুমি দেখেছ? যাক, ওসব মেয়েদের কথা তোমাকে বলা যাবে না। আচ্ছা। দেখি খেয়ে নাও। প্লেটে ভুনা খিচুড়ি দেখেই মেহনুবার হাত থেকে আরাফ তা নিয়ে খাওয়া শুরু করল। কয়েক চামচ খাবার পর আরাফ বলল, এটা বড় বা ছোট আম্মুর হাতের রান্নার মতো লাগছে না। মুখটা ফ্যাকাশে করে মেহনুবা জিজ্ঞাসা করল, কেন? ভালো হয়নি? অনেক ভালো হয়েছে। আমি জাস্ট বললাম স্বাদটা ভিন্ন। মজার মাঝেও ভিন্ন ভিন্ন স্বাদ আছে না? মুখে হাসি ফুটিয়ে মেহনুবা বলল, তার মানে ভালো হয়েছে। আমি করেছি। আন্টিরাও সাহায্য করেছে, তবে উনাদের জন্যই ভালো হয়েছে। আরাফ মৃদু হেসে বলল, আসলেই ভালো হয়েছে। আরাফ তার ফোন নাম্বার ব্লক করেছে। এই ভালোবাসা আরাফের।
বড়ই তো মুখে ভালোবাসি ভালোবাসি করত এই ছেলে, আজ কি হল? আপনমনে এসব ভেবে নিজের রুমে হেঁটে চলেছে উপমা। দরজার আড়াল থেকে মেয়েকে একবার দেখে নিয়ে নিজের রুমে এসে স্বামীর উদ্দেশ্যে রূপা আক্তার বললেন। উপমার মাথা থেকে ওই ফালতু পরিবারের ছেলের নামটা বোধহয় নেমেছে। ফখরুল মোবারক ঠোঁট জোড়া প্রশস্ত করে বললেন, আসলেই সকালের কাণ্ড তো তুমি দেখলে না? কি অপমানটাই না করল ওই ছেলের মায়েদের উপমা। দেখেছি আমি আড়াল থেকে। উপমা সবটা সামলে নিয়েছে বলেই সামনে যায়নি। এই সুযোগে মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখো। হু। ড্রয়িং রুমে বসে সকলে মেহনুবার হাতে তৈরি খিচুড়ি খেয়েছে। আফরান, সায়নী ও মুনিরা তার প্রশংসায় মেতে উঠেছে। মিশিকা তাদের বলল, শ্বশুর বাড়ির সকলেই মেয়েটাকে এভাবে ভালোবাসলেই হয়। মিশিকার কথা শুনে সায়নী বলল, আতিকের মায়ের সাথে একই সাথে আমি শিক্ষকতা করেছি এত বছর। তাকে আমি চিনি। মেহনুবাকে ভালো রাখবে অনেক। সায়নীর দিকে তাকিয়ে পাবেল জিজ্ঞাসা করল, আর আতিক? আতিক যে পেশায় ডাক্তার সেটা তো সবাই জানি। তার সাথে আমার কয়েকবার দেখাও হয়েছে। ভদ্র, সুন্দর ছেলেটা। সেও মেহনুবাকে ভালো রাখবে, আমার বিশ্বাস। তাহলে কালই তাদের আসতে বলা হোক। আর দেরি কেন? আতিকসহ তার পরিবারের সকলের সাথে দেখা করে বিয়ের ডেট ফাইনাল করি। তাসু তাদের দিকে এগিয়ে এসে বলল, আগে পাত্র তো দেখো। মেহনুবা যেহেতু ভালো লেগেছে বলেছে সেহেতু কথা আগানো ছাড়া আর কিছুই বলার নেই। সায়নী, তারা কাল আসতে চায় কিনা ওটা জানলে ভালো হয়। পাবেলের কথা শুনে সায়নী ডায়াল করল আতিকের মায়ের নাম্বারে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ভালো আছেন? জি, আপনি? ভালো আছি। আসলে আমরা চাচ্ছিলাম কাল আপনারা যদি বাসায় আসতেন তাহলে বিয়ের কথা নিয়ে এগুতাম। আমার কোনো অসুবিধে নেই। মেহনুবাকে আতিকের অনেক পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। কোথায় আসব বলেন? আমার বাসায়। ঠিক আছে। সন্ধে বেলায় আসব কাল। ফোন রাখার পর সায়নীর উদ্দেশ্যে মিশিকা বলল, এখানে কেন ঝামেলা করছিস? আমাদের বাসায় করতে পারতাম। আরে কিসের ঝামেলা? তোরা দেশে এসেছিস বেড়াবি শুধু। বাবার বাড়ির সকলের সাথেও একবার দেখা হয়েছে এখনো। যদিও মা বাবা বেঁচে নেই, তবে ভাই তো আছে। কাল ভাইয়া ভাবিকেও ডাকতে হবে। তাই বলছিলাম, কিছু বলতে হবে না, সব এখানে কর। সকলের কথা শুনে তাসু এগিয়ে গেল উপরের দিকে। উপরে উঠতেই দেখা পেল আরাফের। সাদা রঙের একটা টি শার্ট পরেছে সে। তাসু দেখেই বলল, হায়, এখানে থাকলে ক্রাশ খেতে খেতে মরেই যাব। ভ্রু জোড়া কুঁচকে আরাফ বলল, সরি, কিছু না। বলেই তাসু এগিয়ে গেল মেহনুবার কাছে। তাসুর কাছে সবটা শুনে মেহনুবা বলল, বড়রা যেটা ভালো বুঝেছে করছেন। তোর কিছু বলার নেই? না তাসু, কি বলার থাকবে বল। আতিক ডাক্তার, ভালো ছেলে, দেখতেও সুন্দর। কি বলার থাকবে? পারফেক্ট হলেই যে সবার পছন্দ হতে হবে তো কথা নেই, তাই না? এসব কেন বলছিস তুই? কারণ আমার মনে হচ্ছে তুই খুশি না। মেহনুবাকে চুপচাপ দেখে তাসু বলল, এখানে থাকলে ক্রাশ খেতে খেতে মরেই যাব বোধহয় আমি। কেন? আরাফকে দেখে দেখে। সামনে পড়লেই ক্রাশ খাই। তুই না বলেছিলি ওর জন্য তোর কোনো ফিলিংস নেই? নেই তো। ও হাপু, এটা ক্রাশ ক্রাশ, নট লাভ।
কোবার বলবো? মেহনুবা বিড়বিড় করে বলল, বুঝি না বাপু এত কিছু। সায়নী ও মুনিরা আরাফের রুমে আসতেই আরাফ তাদের উদ্দেশ্যে হাসিভরা মুখ নিয়ে বলল, খিচুড়িটা সেই হয়েছে। মেহনুবা দেখছি ভালোই রান্না পারে। আরাফকে হাসিমুখে দেখে সায়নী ও মুনিরার ও যেন শান্তি লাগছে মনে। তারা আর উপমার বিষয়ে কথা তুলল না। ছেলের সাথে গল্প করতে লাগল অন্য বিষয় নিয়ে। খান বাড়ির সদস্যদের যেখানে হতাশায় থাকার কথা, মেহনুবাদের আগমনে পুরো বাড়ি গমগম করছে। আরাফও হাসি খুশি রয়েছে। কাল আতিকের পরিবার আসবে বলে নানা কাজে সায়নীদের সাহায্য করছে সে। মানুষের ভিড়ে ও কাজের ফাঁকে সে নিজের কষ্টটা আড়াল করতে চাইছে। এদিকে সায়নী ও মুনিরা বিশাল আয়োজন করছে। এই আয়োজনের মাঝে নিজেদেরও মনটা হালকা হবে। সব কিছু দেখে মেহনুবার মনে হচ্ছে কাল তার বিয়ের তারিখ ঠিক হবে না, বরং কাল তার বিয়েই। সকলেই মহা খুশি। তবে তার কেন এমন অস্থির লাগছে? আতিক তো সব দিক থেকেই পারফেক্ট। তারপরেও তার মনে কিসের এত অস্থিরতা কাজ করছে? ভাগ্য বিশ্বাস করে কি ভুল করতে যাচ্ছে সে? আরেকটা রাত কেটে গেল। সকাল সকাল ঘুম ভেঙে ড্রয়িং রুমে বসল আফরান। টেবিলের উপর থেকে পত্রিকাটা নিয়ে ঘাটাঘাটি করছে সে। হঠাৎ চোখ পড়ল একটা শিরোনামে। শিরোনামের নিচে আতিকের ছবিটি দেখে চিনতে কষ্ট হল না আফরানের। আফরান তাকে আগেও দেখেছে। তবে এখন এটা কি দেখছে সে? এটা তো হবার ছিল না। সায়নীর উদ্দেশ্যে আফরান চেঁচিয়ে বলে উঠল, সায়নী এদিকে এসো। কিডনি পাচারকারীর সাথে যুক্ত আতিক। কাল রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে ধিক্কারও করেছে তার অন্যায়। এমন একটা খবর শুনে সায়নী যেন বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। আতিকের মা একজন আদর্শ শিক্ষিকা, আর তার সন্তান হয়ে আতিক কিনা রোগীদের নিয়ে ব্যবসা করে চলেছিল। নিজের রুমে এসে ফোন হাতে নিয়ে আতিকের মায়ের নাম্বারে ডায়াল করল সায়নী। বেশ কয়েকবার রিং হবার পরে এক পর্যায়ে রিসিভ করে ওপাশ থেকে কান্নাজড়িত কণ্ঠে আতিকের মা বললেন, আমি জানি আপনি কেন ফোন দিয়েছেন। পত্রিকাতে আতিককে নিয়ে যা দেখছি তা কি ঠিক? নাকি কোনো ভুল বুঝাবুঝি বা আতিককে কেউ ফাঁসাচ্ছে? এমনটা হলে আমার চেয়ে বেশি খুশি কেউ হতো না। আজীবন সৎ পথে চলেছি, কিন্তু ছেলেটা যে এমন জঘন্য পথে চলে যাবে ভাবতে পারিনি। আতিক নির্দোষও হতে পারে। কাল বাসায় পুলিশ আসার পরে সে নিজেও তাদের বলছিল সে কোনো অন্যায় করেনি। কিন্তু আমি যখন ওর হাতটা আমার মাথায় রেখে কসম করে সত্য কথা বলতে বলি তখন সে আর মিথ্যে বলতে পারেনি। সায়নী তার কথা শুনে চুপ হয়ে গেল। আতিকের মা আবার বললেন, বড় আশা করে ছেলেটাকে ডাক্তার বানিয়েছিলাম মানুষের সেবায় নিয়োজিত থাকবে বলে। আর সে কিনা? কেন সে আমার গর্ভেই জন্ম নিয়েছে। আতিকের মাকে সান্ত্বনা দেয়ার ভাষা নেই সায়নীর। তবুও তাকে শান্ত হতে বলে ফোনের লাইন কেটে বিছানার উপরে বসে পড়ল সে। আফরান এতক্ষণ সায়নীর পাশেই ছিল। সায়নীর দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করল, সবটা সত্যি? হ্যাঁ। বিশ্বাস করতে যদিও কষ্ট হচ্ছে, কিন্তু সবটা সত্যি। আফরানও সায়নীর পাশে বসে শান্ত ভঙ্গিতে বলল, মিশিকারা ডাক্তার ছেলে পেয়েছে বলে কতই না খুশি ছিল। ছলছল নয়নে আফরানের দিকে তাকিয়ে সায়নী বলল, এখন কি জবাব দিব আমি? অনেক আগে আমি পাবেলকে আশা দিয়ে ঠকিয়েছিলাম, আর আজ তার মেয়েকে। পাবেল আমাকে ক্ষমা করতে পারবে? তখন তুমি পরিস্থিতির শিকার ছিলে, আর আজ যা হয়েছে তাতে তোমার কোনো ভুল নেই। আতিকের মাই যেখানে নিজের ছেলেকে চিনতে পারেনি, তুমি কি করে চিনবে? যদি ভুল বুঝে আমাকে। ভয় করছে আফরান।
সায়নীর একটা হাত নিজের হাতের মুঠোয় মুষ্টিবদ্ধ করে আফরান বলল, নির্ভয়ে তাদের সবটা জানাও। কিচ্ছু হবে না। বাড়ির সকলকে ড্রয়িং রুমে ডেকে আতিকের ব্যাপারে সবটা জানালো সায়নী। সে তার মাথাটা নিচু করে সকলের উদ্দেশ্যে বলল, আমি আসলে জানতাম না আতিক এমন হবে। আমার জন্য আগেও। কথাটি বলেই থেমে গেল সায়নী। মিশিকা তার দিকে এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, তোর জন্য কি পাবেলের মন ভেঙেছে? সায়নীর সাথে সকলেই নিশ্চুপ থাকলেও পাবেল বলল, মিশিকা এসব কেন তুলছ? মিশিকা ফিক করে হেসে বলল, আরে সায়নীর মুখটা দেখো কেমন হয়েছে। সায়নীর হাত ধরে মিশিকা বলল, তোর জন্যই কিন্তু আমি পাবেলকে পেয়েছি আর পাবেল আমাকে। আমরা অনেক ভালো সময় কাটিয়েছি দুজনে। পাবেল প্রথম দিকে একটু দূরে দূরে থাকলেও একসময় সবটা ঠিক হয়ে যায়। একে অপরকে ভালোবেসেছি আমরা। তবে কি জানিস, পাবেল কখনো তোকে দোষারোপ করেনি, তোর জন্য আফসোসও করেনি। তোর অবস্থাটা বুঝেছে আগে আর পরে তোর প্রতি কৃতজ্ঞ ছিল। কেন বলতো? মৃদু হেসে সায়নী বলল, তোকে যে সে পেয়েছে। হ্যাঁ, কিন্তু মিশিকা, মেহনুবা তো আতিককে পছন্দ করেছিল। তাই বলে ওই খারাপ ছেলের সাথেই ওর থাকতে হবে? বিয়ের আগে সবটা ক্লিয়ার হয়েছি, এটাই যথেষ্ট নয় কি? আমি সেটা বোঝাচ্ছি না। মেহনুবা যদি আতিককে ভালোবেসে থাকে, তবে সে তার সত্যিটা জেনে কষ্ট পাচ্ছে। মেহনুবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাসু ও আরাফের মাঝখানে। তার সামনে এসে মিশিকা বলল, তোর জন্য ছেলের অভাব হবে না মেহনুবা। ওই ছেলেকে ভুলে যা তুই। ভালোবাসিস বলে এত বড় অন্যায়কে প্রশ্রয় দেয়ার মানে হয় না। শান্ত গলায় মেহনুবা বলল, আমি আতিককে পছন্দ করতাম, ভালোবাসতাম না আম্মু। বিয়ের পরেও ভালোবাসা যায় এটা তো তোমাদের দেখেই শেখা। আর আমি ভাগ্য বিশ্বাস করি। তাই বিয়ের আগেই এসব প্রেম বা ভালোবাসার মায় জোড়াতে চাইনি। আজ তার ফল পেলাম। আতিককে ভালোবাসলে হয়তো কষ্ট পেতাম আমি। এখন পাচ্ছি না। সায়নীর দিকে তাকিয়ে মেহনুবা বলল, আন্টি আপনি একেবারেই মন ছোট করবেন না। আপনি তো আমার ভালোর জন্যই ডাক্তার ছেলে ঠিক করেছিলেন। তবে সময় থাকতেই যে সব সত্যি প্রকাশ পেয়েছে এটাই অনেক। সায়নী মুখে হাসির রেখা ফুটিয়ে বলল, তবে তুমি ভালো ছেলে পাবে। ভালো ডিসার্ভ করো বলেই আতিকের সত্যিটা প্রকাশ হয়ে গেল। তাসু দুষ্টু একটা হাসি দিয়ে বলল, আমার কিন্তু ওই আতিক ব্যাটারে পছন্দ ছিল না। ভালোই হলো যা হয়েছে। তার ছবি দেখে কোনো ক্রাশ ক্রাশ ভাব আসেনি। তাসুর কথা শুনে আরাফ হেসে বলল, সে এত বড় একটা ক্রাইম করেছে আর তুমি আছো ক্রাশ ভাব নিয়ে? ক্রাশ ভাবটা থাকলে অন্তত মায়া হলেও লাগত। মায়া লাগার জন্য ক্রাশ। উচ্চ শব্দে হেসে উঠল আরাফ। তার সাথে যোগ দিল উপস্থিত সকলেই। আচ্ছা আরাফ, তোমার কেমন মেয়ে পছন্দ? উপমার কথা শুনে আরাফ জবাব দিল, তোমার সাথে যেহেতু প্রেম করছি তোমাকেই পছন্দ। তার মানে আমার মতো মেয়ে পছন্দ? আমার কোনো জিনিসটা তোমার খুব ভালো লাগে? এই যে তুমি আমার পাশে কাউকে সহ্য করতে পারো না, ধমক দাও, এটাই ভালো লাগে। কিন্তু অন্য কোনো ছেলে হলে এটাকে প্যারা মনে করত। আমি মনে করছি এটা ভালোবাসা, স্রেফ ভালোবাসা। আর যে ধমকগুলো দিই এটাও ভালোবাসা, আদর মিশ্রিত ভালোবাসা। আরাফের হাতটা শক্ত করে ধরে উপমা বলল, ভালোবাসি তোমাকে অনেক বেশি। আগের কথা ভেবে বুক চিরে দীর্ঘ একটা শ্বাস বেরিয়ে আসলো আরাফের।
মুখে ভালোবাসি বললেই যে ভালোবাসা হয় না এটা আজ সে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে। তবুও যেন মন মানে না। ছুটে যেতে ইচ্ছে করছে সেই উপমার কাছেই। কেননা তার ভালোবাসা তো আর মুখের ভালোবাসা, মিথ্যে অভিনয় বা কোনো মোহ ছিল না। মন থেকেই ভালোবেসেছিল সে উপমাকে। আর সে কিনা। দাঁড়িয়ে পড়ল আরাফ। হাঁটতে লাগল সারা রুমে। কি করলে উপমার কথা তার আর মনে পড়বে না? আসবো আরাফ? মুনিরার ডাকে তার দিকে তাকিয়ে আরাফ বলল। হুম ছোট আম্মু আসো। আরাফের পাশে এসে মুনিরা বলল। মেহেনুবা যত যাই বলুক, তার মনটা যে ছোট হয়ে আছে এটা আমি বুঝতে পারছি। ওহ, ওরা দেশে এসেছে আজ কতদিন, অথচ তুই ওদের নিয়ে কোথাও ঘুরতে বের হলি না। এটা কি ঠিক হচ্ছে? আমি কেন? বারে, তোর দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু এটা। তোর বড় আম্মুর মেহমান তারা। তাদের দেখভাল করলে বড় আম্মু কতটা খুশি হবে ভেবে দেখেছিস? তাছাড়া মেহেনুবার মনটাও হালকা হবে। কিছুক্ষণ চুপ থেকে আরাফ বলল। ওদের তৈরি হতে বলো, একটু পরেই বেরিয়ে যাব। দুপুরের খাবারও বাইরে খাব। ঠিক আছে। রান্নাঘরে সায়নীর কাছে এসে মুনিরা বলল। বাচ্চারা আজকে বাইরে দুপুরের খাবার খেয়ে আসবে। কোনো বাচ্চারা? আরাফ, মেহেনুবা, তাসু। অবাক চোখে তাকিয়ে সায়নী জিজ্ঞাসা করল। আরাফ যাচ্ছে? মায়েদের কথা ফেলতে পারবে নাকি? তুই বলেছিস যেতে? হুম। আরাফের মনটাও ফ্রেশ হবে। সায়নী ভ্রু জোড়া কুঁচকে বলল। আমার মনে হচ্ছে অন্য মতলব আছে তোর। তোমার থেকে কি লুকোব? আসলে এই সুযোগে মেহেনুবা বা তাসুর সাথে আরাফ ক্লোজ হলেই হয়। উপমার ভূতটা মাথা থেকে নামলেই বাঁচি। সায়নী মৃদু হেসে বলল। তুই না পারিসও। প্রেম করিস নি কিন্তু টেকনিক সব জানিস। সবই বাংলা সিনেমার অবদান আপু। কথাটি বলেই হেসে উঠল মুনিরা। তার সাথে যোগ দিল সায়নীও। তোমার হাতটা এভাবে ঘামছে কেন উপমা? আরাফের কথা শুনে উপমা বলল। তুমি এভাবে ধরে আছো তাই। ব্যথা লাগছে না? উহু না। ভালো লাগা কাজ করছে। আরও শক্ত করে ধরো। আরাফ তার হাতটা শক্ত করে চেপে ধরল। উপমা মৃদু হেসে বলল। সুপার গ্লু দিয়ে যদি লাগিয়ে দিতে পারতাম এই দুই হাত। তুমি চাইলে পুরো শরীর টাই লাগিয়ে নিতে পারো। আসো, লেগে লেগে বসি। এই যে এটা রেস্টুরেন্ট। এতটা লাগালাগি করলে কিন্তু মানুষের চোখে পড়বে। পড়লে পড়ুক। আমার কি এত সাহস? সাহসের কি দেখেছ? আমি চাইলে সবার সামনে তোমাকে। থেমে গেল কেন? কি? আরাফের মাথায় আলতো করে হাত ছুঁয়ে উপমা বলল। মারতেও পারি। ওহ, আমি তো ভেবেছি। কি? না কিছু না। মুখ টিপে হেসে চলেছে উপমা। তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আরাফ। কি খাবেন আপনি? রোমানের প্রশ্নে ঘোর কাটল উপমার। এতক্ষণ আরাফের সাথে কাটানো মুহূর্তের কথা ভেবে চলছিল সে। হালকা কেশে উপমা জবাব দিল। জাস্ট কোল্ড কফি। রোমান হল উপমার বাবার পছন্দের ছেলে। পেশায় ইঞ্জিনিয়ার সে। তার সাথেই বিয়ে দিতে চায় বাসার সকলেই। আজ প্রথমবারের মতো উপমা তার সাথে দেখা করতে এসেছে। বেশ কিছুক্ষণ পর উপমা খেয়াল করল একই রেস্টুরেন্টে দুটো মেয়ে নিয়ে প্রবেশ করছে আরাফ। তাকে ব্লক করে মেয়েদের নিয়ে রেস্টুরেন্টে আসা হচ্ছে। ভাবতেই শরীরটা জ্বালা করে উঠল উপমার।
মেহনুবাদের নিয়ে আরাফ বসল উপমার ঠিক পাশেই। বসার পরেই উপমাকে দেখে যেন থমকে গেল আরাফ। তাকে প্রথম দেখাতেই আরাফ চিনে ফেলেছে। আজ উপমা শাড়ি পরেছে। এই প্রথমবার শাড়িতে উপমাকে দেখছে আরাফ। অন্য মেয়েদের মতো শাড়িতে তাকেও দারুণ মানিয়েছে। আরাফের ইচ্ছে করছে উপমাকে কাছে ডেকে এনে সামনে বসিয়ে রেখে বলতে, আমার সামনে বসো তো। শাড়ি পরিহিতা উপমাকে দেখে মনটা জুড়াই। এদিকে আরাফকে দেখার পর রোমানের সাথে গল্প জুড়ে দিল উপমা। মুখে হাসি ফুটিয়ে তার সাথে কথা বলে যাচ্ছে সে। এমন একটা দৃশ্য যেন আরাফ সহ্য করতে পারছে না। রাগে তার মুখটা লাল হয়ে আছে। শরীরে যেন কাঁপুনি দিয়ে উঠেছে। মেহনুবা তার দিকে তাকিয়ে বলল, সব ঠিক আছে? শান্ত স্বরে আরাফ বলল, হু। কি খাবে তোমরা, অর্ডার করো। তাসু ডাক দিল ওয়েটারকে। বেশ খানিকক্ষণ সময় অতিবাহিত হবার পরে উপমার ফোনটা বেজে উঠল। মায়ের ফোন এসেছে তার। এগিয়ে গেল সে বাইরের দিকে। আরাফও এগিয়ে গেল তার পিছু পিছু। উপমা মায়ের সাথে কথা বলা শেষ করে পেছনে তাকিয়ে আরাফকে দেখতে পেল। তবে সে চমকাল না। আরাফের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে? তুমি এখানে কেন? আর ছেলেটি কে? ওর সাথেই আমার বিয়ে সামনে। কথাটি শুনেই যেন আরাফের বুকে ব্যথা অনুভব হল। তার ভালোবাসা অন্য কারো হয়ে যাবে যেন মানতেই পারছে না সে। আরেকটা বার কি চেষ্টা করে দেখবে সে উপমার ভুল ভাঙাতে? আর না ভেবে উপমার উদ্দেশ্যে আরাফ বলল, আমাকে ভালোবাসো তুমি? কোনো সংকোচ ছাড়াই উপমা জবাব দিল, বাসি। তাহলে কেন এমন করছো তুমি? কি করলে বিশ্বাস করবে তুমি সুখে থাকবে আমার সাথে? এখন আর কিছু করার নেই আরাফ। তুমি আসতে পারো। আমি তোমাকে দেখে ঠিক থাকতে পারছি না উপমা। দূরেই থাকো তবে। কিছুই কি করার নেই? সব তো বেঠিক হয়ে গেল। আমার আম্মুদের কাছে তোমার একটা সরিতেই কিন্তু সব ঠিক হতে পারে। বলবে? আমিও বলবো তোমার ফ্যামিলিকে। একটা বছর একসাথে সময় কাটিয়েছি আমরা। এতদিনে একটুও কি আমায় বুঝলে না তুমি? বিশ্বাস করো ভালো থাকবো আমরা। আরাফের কথার জবাব না দিয়ে উপমা তাকিয়ে রইল নিচের দিকে। সায়নী ও মুনিরার সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে মিশিকা। আড্ডার এক পর্যায়ে মিশিকার উদ্দেশ্যে মুনিরা বলল, আচ্ছা আপু, আপনি তো অনেক আগে থেকেই বলতেন সায়নী আপুর ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন। এখন যখন বাচ্চারা বড় হয়ে গেল এই বিষয়ে আর কিছু বলেন না কেন? আরাফকে পছন্দ না আপনার? মুনিরার হঠাৎ এমন প্রশ্নে চমকে গেল সায়নী। তবে মিশিকা কিছু না ভেবেই মৃদু হেসে বলল, আরাফকে আমার অনেক বেশি পছন্দ। তবে বড় মেয়ের জন্য ডাক্তার আশা করেছিলাম। নিজে ডাক্তার তো। ডাক্তার হতে হবে বলে তো কথা নেই, তাই না? আরাফের মতো ছেলে কিন্তু লাখে একটা পাওয়া যাবে। অন্তত দুই মায়ের প্রতি সম্মান দেখেই তা বুঝেছি আমি। সত্যি বলতে মেহনুবার বিয়ে ঠিক হবার পর তাসুর সাথে আরাফকে নিয়ে ভেবেছি আমরা। এখন তো দেখলেনি ডাক্তার হলেই ভালো মানুষ হয় না। আর মেহনুবা যেহেতু বড়, ওর জন্যই আগে দেখা উচিত নয় কি এখন? সায়নীর দিকে তাকিয়ে মিশিকা জিজ্ঞাসা করল, মেহনুবাকে তোদের পছন্দ? হুম। তবে আমি মুনিরাকে এসব বলতে বলিনি। তোদের মেয়ের জন্য তোরাই ভালো বুঝিস। তাহলে মুনিরা তোর চেয়ে ভালো? সে যে আমাকে এসব কথা বলেছে আমি খুশিই হয়েছি। কেননা আরাফের চেয়ে ভালো ছেলে মেহনুবার জন্য হতেই পারে না। অবাক চোখে তাকিয়ে সায়নী বলল, সত্যি? হুম সত্যি।
তবে হ্যাঁ, বাচ্চা দুজনের মতামতই কিন্তু নিতে হবে। সায়নী ও মুনিরা একই সাথে জবাব দিল, অবশ্যই। মিশিকার কাছে আশ্বাস পেয়ে মুনিরার মনে আশা জন্মাল। মেহেনুবার মতো একটা মেয়েই যে আরাফের যোগ্য তাতে কোনো সন্দেহ নেই। এখন ভালোই ভালোই সবটা হয়ে গেলেই হয়। এদিকে খুশির সাথে চিন্তায় পড়ে গেল সায়নী। মেহেনুবা ও আরাফ একে অপরকে পছন্দ করবে তো? আরাফ কোনো জবাব না পেয়ে হতাশ হয়ে চলে যাচ্ছে। তবে দাঁড়িয়ে পড়ল সে উপমার ডাকে। উপমা বলল, আমি সরি বলতে রাজি আছি। চলবে।